দর্শক অনেকটা থমথমে পরিস্থিতি, সেটি কিন্তু স্বাভাবিক করার জন্য সেনাবাহিনী পুলিশ তারা যৌথভাবে অভিযান চালাচ্ছে। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। ক্ষমা চাওয়ার পরও কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন থামায় নাই এবং তারা কিন্তু তাণ্ডব চালাচ্ছে রাজপথের মধ্যে। তাদের দাবি একটাই, ওনাদের পদত্যাগ করতে হবে। যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটতো যে ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত, সরকারের পতনও হতে পারতো। অবশেষে শেখ হাসিনার বিজয় হলো। শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো। এফপি দেয়া এমন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূসের ক্ষমতা ছেড়ে চলে যাওয়াটা একটা অশনি সংকেত হবে। একে একে সকল উপদেষ্টারাই রাজপথে আসে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে ব্যর্থতা প্রকাশ করে। গাইজ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তারা কিভাবে তাদের কষ্টগুলা প্রকাশ করতেছে, তারা কিভাবে ব্যর্থ হয়েছে এবং তারা যে দেশ চালানো নিয়ে অনেক কথা বলতেছে। এইগুলা কিন্তু আপনাদেরকে সবকিছুই দেখাবো। এই নিয়ে ডক্টর ইউনূস কি সিদ্ধান্ত নেন এইটাও দেখাবো। দর্শক শ্রোতা, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের উপর খেপে গিয়ে অনেক কথা বলে এবং সেই কথার উত্তরটাই কিন্তু সকল উপদেষ্টারা দেয় রাজপথের মধ্যে। আপনারা সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকলি দেখবেন, তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন এইসব নিয়ে কি হচ্ছে, এই নিয়ে সাধারণ জনগণরা কি বলতেছে। সাধারণ জনগণরা কিন্তু অনেকে ডক্টর ইউনূসের উপর খেপে গিয়েছে এবং সরাসরি পদত্যাগের আলটিমেটামও দিয়েছে। এখন সর্বশেষ তারা সফল হয়ে যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আবারও বলতেছি, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূসের ক্ষমতা ছেড়ে চলে যাওয়াটা একটা অশনি সংকেত হবে। দেখুন, পদ্মা নদ সেতুর নিচ দিয়ে অনেক পানি গড়িয়েছে, অনেক কিছুই ঘটেছে, অনেক কিছুই ঘটছে। চুপ্পু ওয়াকাররা বসে নেই। ওয়াকার বলতে কিন্তু তার যে সহযোগী জেনারেল ভারতপন্থী হাসিনাপন্থী তারা কিন্তু এখনো বহাল তবিয়তে। শোয়েব সালাউদ্দিন চৌধুরীর কি হলো? ব্রিটসের এডিটর যে জেরুজালেম পোস্টে লেখা লিখলো আমার বিরুদ্ধে প্রচন্ড বিষোদ্গার করেছে, আমি নাকি পাকিস্তানি এজেন্ট। বিশ্বাস করেন, আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন বাংলাদেশে সম্ভবত রাত 4টার কাছাকাছি। একটু আগে মানে এই পরিস্থিতিটা কন্ট্রোল হয়েছে। যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটতো যে ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত, সরকারের পতনও হতে পারত। আর সারা বাংলাদেশের মানুষ এই আসিফ, নাহিদ, ডক্টর ইউনূসের সরকার, সার্জিস, হাসনাত এদের কাউকেই আর বিশ্বাস করতো না। কেন? আসিফ এবং নাহিদরা বা সার্জিস এবং হাসনাতরা বা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা যাওয়ার কথা ছিল জেলে, কিন্তু আজকে তারা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে, দামি গাড়ি সবকিছু পাচ্ছে। কিন্তু যাদের রক্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই এদের লাক্সারিয়াস লাইফ বা জীবন একটা সেটেল পর্যায়ে আছে, সেই ছেলেগুলোর খবর কি? 3 মাস উপরে হয়ে গেছে, 100 দিন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে। আমরা বিভিন্ন কথা শুনেছি যে যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, তাদের পরিবারকে অনুদান দেওয়া হবে, তারা যেন ভবিষ্যতে কিছু করে খাইতে পারে চাকরি বাকরির ব্যবস্থা করা হবে, মাসিক ভাতা দেওয়া হবে। এই সকল মুখরোচক বক্তব্য আমরা অনেক শুনছি। তা আমরা ভাবছিলাম সবকিছু হয়তো জুলাই স্মৃতি ফাউন্ডেশন হয়েছে, সেখান থেকে সম্ভবত ব্যাকআপ হচ্ছে। কিন্তু গতকালকে যখন আমরা দেখলাম পঙ্গু হাসপাতালে আমাদের অসংখ্য ছাত্ররা যারা বলছে যে আমাদের রক্তের উপর দিয়েই তো আজকে নাহিদ এবং আসিফরা মার্সিডিজ চড়ছে, আজকে সার্জিস এবং হাসনাতরা দেশ চষা বেড়াচ্ছে, কেউ বিয়ে করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একটা ব্যক্তিগত জায়গাতে একটা পদ পদবি পেয়েছেন, তো আমাদের কেন তোমরা ফেলে দিয়েছো? ধাপে ধাপে অনেকে আসছে। হাসনাত আসছে, সার্জিস সম্ভবত সেখানে যায়নি। হাসনাতের কথাও কালকে পোলাপাইন গলে নাই, অনেক ধরনের বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ চলে আসতে পারে, আমরা বিভাজন হইতে, এগুলা পোলাপাইনের বক্তব্যের মধ্যে খায় নাই। ফাইনালি আমি ধন্যবাদ জানাই যে 5 জন উপদেষ্টা অবশেষে এসেছেন। তো 5 জনের মধ্যে এখানে মূল বক্তব্যটা দিয়েছে এই আন্দোলনের মাস্টারমাইন্ড খ্যাত মাহফুজ, সাথে আসিফ নজরুল ছিলেন, সাথে কি বলা হয় যে যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি ছিলেন, তারপরে হচ্ছে আমি দেখেছি যে আসিফ মাহমুদ ছিলেন, আরো একজন সম্ভবত কে জানি ছিলেন। তারা 5 জন গিয়েছে। তো সেখানে লম্বা সময় বক্তব্য ছিল সাধারণ ছাত্র বা জনতা যারা আহত হয়েছে তাদের বক্তব্য হচ্ছে খাবারের মান ভালো না, চিকিৎসার খবর নাই, চোখ নষ্ট হয়ে গেছে, হাত নষ্ট হয়ে গেছে, চিকিৎসাগুলো যেভাবে করার কথা ছিল সেটা হচ্ছে না। ইভেন যে মুগ্ধ পানি লাগবে পানি, এই শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের একটা প্রধান দায়িত্বে কিন্তু আছে মুগ্ধর ভাই, তিনিও এসেছিলেন, কিন্তু ছাত্ররা বা জনতারা যারা আহত হয়েছেন
তারা কিন্তু রাস্তা ছাড়ছিল না। আবার গতকালকে সেখানে একটা ঘটনা ঘটেছিল, স্বাস্থ্য উপদেষ্টা সম্ভবত যিনি গাড়ির ড্রাইভার বা পিএস সামন, সেখানে এক ছাত্ররা ধাক্কা দিয়া ফালাইয়া গাড়ি চাপা দেওয়ার মতো নাকি অবস্থা তৈরি হয়েছিল। আর ছাত্ররা যেভাবে সারা মানে এই রাস্তায় ছিল, আমজনতা বৈষম্য বিরোধীর ব্যানারে যারা কাজ করেছে, আহত হয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। বাট আমিও একটু আশ্চর্য যে কেন 100 দিন হয়ে গেল তোমরা জেলায় জেলায় সমন্বয় করার সুযোগ পাচ্ছ, বিদেশে সফর করার সুযোগ পাচ্ছ। আরে যাদের কারণে তুমি আমাদের উপদেষ্টাদের কেউ কেটে গুলি খাইছে, খায় নাই কারো, মানে এরা নিয়ে সেখানে গিয়ে টর্চার হয়েছে, সেটা অবশ্যই আন্দোলনের গতিপথ বদলাইছে, কিন্তু তারা তো বোঝার কথা। এখন তারাও মানে আই ডোন্ট নো ওয়াই এক ধরনের গা ছাড়া ভাব চলে আসছে এই ছেলেগুলার প্রতি। এখন কেউ কেউ বলছে যে কার জন্য ভাই দেশ স্বাধীন করলাম, আমরা স্বাধীন করলাম, তোমরা মার্সিডিজ চড়ো। এটা নিয়ে কিন্তু খুবই সমালোচনা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাজপথের মধ্যে কিভাবে উপদেষ্টারা নেমে এসেছে এবং এক এক করে কিন্তু তারা বক্তব্য দিচ্ছে, এবং এরই ফাঁকে কিন্তু আরও অনেকের কথাও দেখিয়েছি। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনারা মূল বিষয়টা দেখতে পারবেন ডক্টর ইউনূস কি বলেন, এবং এ নিয়ে আমাদের দেশের যে বর্তমান সমন্বয়ক রয়েছে সার্জিস হাসনাত, তারাও কিন্তু অনেক কথা বলে। তাদের কথাগুলো আপনারা শুনবেন, অবাক হয়ে যাবেন। এই যে দেখতে থাকুন। আজকে থেকে 1.5 মাস আগে আজকে এই যে ইমদাদ আছে, আরো কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে, তারা যখন রাত্রে এসেছিল আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছি। আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি, এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন, সব কিছু করবেন। আমাদের অবশ্যই ঘাটতি ছিল, এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভালো লাগছে না, আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। এবং আমরা এই যে আজকে ফরিদা আপাও ছুটে আসছেন, আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন, উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটা প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি। আপনারা যে রেগে আছেন, আপনাদের জন্য আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা, যেগুলো কলঙ্কিত করে বদনাম করে তাকে অপসারণ করতে হবে। আমি ডক্টর ইউনূসের যে নীতিগুলো উনি যা করছেন বা কিছু করছেন না, তার আমি ঘোর বিরোধী। তবু আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূসের ক্ষমতা ছেড়ে চলে যাওয়াটা একটা অশনি সংকেত হবে। দেখুন, পদ্মা নদ সেতুর নিচ দিয়ে অনেক পানি গড়িয়েছে, অনেক কিছুই ঘটেছে, অনেক কিছুই ঘটছে। চুপ্পু ওয়াকাররা বসে নেই। ওয়াকার বলতে কিন্তু তার যে সহযোগী জেনারেল ভারতপন্থী, হাসিনাপন্থী, তারা কিন্তু এখনো বহাল তবিয়ত। শোয়েব সালাউদ্দিন চৌধুরীর কি হলো? ব্রিক্সের এডিটর যে জেরুজালেম পোস্টে লেখা লিখলো, আমার বিরুদ্ধে প্রচন্ড বিষোদ্গার করেছে, আমি নাকি পাকিস্তানি এজেন্ট, ইসরায়েলি এজেন্ট। শোয়েব চৌধুরী, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীরকে জিজ্ঞেস করছি, শোয়েব চৌধুরী এখনো মুক্ত কেন? এবং জাস্টিস খায়রুল কবির, জাস্টিস নিজামুল হক, এখনো তারা কারাগারে মেঝের উপর শোয়ানোর ব্যবস্থা করা হলো না কেন? জিজ্ঞেস করতে পারি জেনারেল সাহেব। তো দেখেন, যারা ওয়াকারকে এখনো দেশপ্রেমিক মনে করেন তাদের আমি নিন্দা করছি না, তাদেরকে আমি বড়জোর করুণা করতে পারি। তবে আজকে যে কথাগুলো বলার জন্য আমি এসছি, একটু সময় দিলাম। বাংলাদেশ কিন্তু ভারতের জন্য একটা অ্যাসেট, দিনে দিনে তারা গড়েছে। এই যে বাবা মা অনেক সময় যাদের এক সন্তান থাকে তাকে দুধ মাখন দিয়ে মানুষ করে, যাতে বৃদ্ধ বয়সে সেই ছেলে তাদের দেখাশোনা করতে পারে। বাংলাদেশ হচ্ছে ভারতের সেই রকম এক মায়ের এক পুত। তাকে রক্ষা করার জন্য, ভারতের স্বার্থে ট্রানজিট নেওয়ার জন্য, ভারতের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশকে তারা গড়ে তুলেছে 1971 সাল থেকে। এখন হাসিনার অপসারণ দিল্লিকে প্যানিকে ফেলে দিয়েছে, তাদের একটা ত্রাসের মধ্যে পড়েছে। এত যত্ন করে যাকে বানালাম সেই চলে গেল, হাসিনা চলে গেল। এটা নরেন্দ্র মোদী তথা ভারতীয়রা সহ্য করতে পারেনি। তারা একটা পুল সেরাতের পোল পার করতে হবে এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন, এছাড়া এখানে যারা উপদেষ্টা হিসাবে আছেন। যে কোনো একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই অন্তর্বর্তী সরকারে থাকাকালীন তাদের যে ক্ষমতা গ্রহণ অথবা বিভিন্ন রকম সংস্কার কার্যক্রম চলমান অথবা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত যা যা তারা নিচ্ছে, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে সরকারের পক্ষ থেকে একটা অধ্যাদেশ ঘোষণা করা হয়েছিল। ঘোষণাটা কি ছিল?
এই সরকার যাই করবে এগুলো নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তোলা যাবে না, কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া যাবে না, এরকম নানান ধরনের সিকিউরিটি তারা নিজেদের জন্য করেছিল। তো বিএনপি অবশ্যই সেটা হয়তো ফলো আপ করবে, কিন্তু আওয়ামী লীগ কখনো আসলে এগুলো আসলে কাজে দিবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আবার সেই অধ্যাদেশের কার্যক্রম এক ধরনের রহস্যময় জটিলতায় চলে গেছে। এখন কি সরকার কি ভয় পাচ্ছে অধ্যাদেশকে জারি করতে, নাকি বিতর্কের মুখে পড়বে, যেখানে এই সরকারের অনেক কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আগের মতন কিন্তু সাপোর্ট করছে না, বিভাজন শুরু হয়ে গেছে। হঠাৎ করে আমরা দেখছি যে গেল কয়েকদিন আগে যে অধ্যাদেশ জারি করার কথা ছিল, মানব জমিনের হেডিং হচ্ছে অন্তর্বর্তী সরকার নিয়ে অধ্যাদেশ হচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে আইনি কাঠামোতে ফেলার যে খসড়া অধ্যাদেশটি সেটা চূড়ান্ত হচ্ছে না। মন্ত্রিপরিষদ বিভাগ ও উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর নানান বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তো এখন পর্যন্ত তা আইন মন্ত্রণালয়ে এটা যায়নি। কথা ছিল ডক্টর আসিফ নজরুল দেশে ফিরলে সেটাকে প্রজ্ঞাপন হিসাবে নিয়ে আসার কথা ছিল। এখন আমরা দেখছি যে এই অধ্যাদেশটি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ধীরে চলো নীতিতে এগুচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব তিনি বলছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে, তবে এটা নিয়ে এখন তার দপ্তরে কাজ হচ্ছে না। তার বক্তব্য হচ্ছে হয়তোবা অন্য উইং কাজ করছে, কিন্তু কোন উইং কাজ করছে সেই সম্পর্কেও তিনি জানেন না। আবার বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই খসড়া আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানোর কথা, তবে মন্ত্রিপরিষদ বিভাগও এখনো না পাঠানোর ফলে মনে হচ্ছে যে এটা খুব সহজে আপনার আসতে যাচ্ছে না। একাধিক সূত্র বলছে আপনার এই সরকারের বৈধতা নেওয়ার বিষয়ে সরকার ভাবছেন যে তাদের কোনো ধরনের বৈধতা নেওয়ার কোনো বিষয়ই নাই, এই জন্য এই ধরনের কোনো অধ্যাদেশেরও প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লবী হচ্ছে এই সরকারের বৈধতার ম্যান্ডেট। সম্প্রতি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছিল উপদেষ্টা পরিষদ। এটি যদি জারি হয় তাহলে আদালতে গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত সরকারের মেয়াদ থাকবে। এই অধ্যাদেশটা কিন্তু অনেক কিছু হার্ড ছিল, বিএনপির জন্য ভয়েরও কারণ ছিল। সম্ভবত এটা নিয়ে ভেতরে ভেতরে জল্পনা কল্পনা বা নানান কিছু হয়তোবা ঘটছে। বলা হয়েছিল যে আপনার এই সরকার কখন নির্বাচন দিবে এটা সম্পর্কে কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছিল না। অনেক কিছু ছিল যেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে ছিল। এই যে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া, তারপর সেই সিদ্ধান্তটা থেকে সরে আসা, আবার ধরেন সময়কাল ক্ষেপণ করা, অনেক ইস্যুতে আমরা দেখছি যে যেই সময়ের মধ্যে যেই কাজটা হওয়া দরকার অথবা অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে গিয়া সরকারের ভেতরকার এক ধরনের দুর্বলতায় আমার কাছে মনে হচ্ছে। আবার রাজনৈতিক দলগুলো বলছেন যে ফাংশন করতে পারছে না। রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যু বলেন, সংবিধান ইস্যু বলেন, এই যে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024 এটা ছিল তাদের নিজেদের জন্য পুলসেরাত পার হওয়ার একটা টিকিট, কিন্তু কোনো এক অজানা অদৃশ্য কারণে এই অধ্যাদেশও হচ্ছে না। যদি এটা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, বর্তমান এই আন্দোলনটাকে নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলতেছে, ডক্টর ইউনূসকে নিয়েও কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এইসব নিয়ে আপনাদের কি মনে হচ্ছে, আপনারা কি বলেন এই বিষয়গুলো নিয়ে? আপনারা কিন্তু আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।